সংস্কার কি সব সংস্কার কি এই সরকারই করবে? কে তাকে ম্যান্ডেট দিয়েছে সব সংস্কার করার জন্য? আমরা বলছি যে মৌলিক বিষয়গুলো সংস্কার করতে হবে। রাজনৈতিক সরকার কি সংস্কার করবে না? এই প্রশ্ন কারা করছে? যারা দুষ্কৃতিকারী, যারা আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলতে, তারাই বলে এই সরকার সব সংস্কার করবে না। তো কেন করবে? করার নৈতিক মাইন্ডেডও নাই, রাজনৈতিক মাইন্ডেডও নাই, এবং সরকার পারবেও না চাইলে। একদম স্পষ্ট বার্তা আপা। এই দেশের মানুষের গণতন্ত্র নিয়ে, এদেশের মানুষের ভোটাধিকার নিয়ে যারা খেলবে তারাই হারিয়ে যাবে। সে যত বড় অ্যারোগেন্ট হোক আর যত বড় শক্তিশালী হোক, আমি যদি ভুল না বলি। সুতরাং এই পয়েন্টগুলো অমীমাংসিত পয়েন্ট। দিন শেষে যে যাই করুক, গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন, মানুষের ভোটাধিকারের প্রশ্নে আমরা আপোষহীন, এগুলো মীমাংসিত বিষয়। তো এই জায়গায় যারা হাত দিতে চায়, সে হাত খুব বেশি লম্বা হতে পারে না। যতই অন্যের হাত দিয়ে মানে দূর থেকে আনতে চায়, সে হাতটা আস্তে আস্তে ছোট হয়ে আসে। এই সরকার আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যে একটা যুক্তিক সংস্কার করে। যুক্তিক সংস্কারটা কি? এখন সংস্কার কি সব সংস্কার কি এই সরকারই করবে? কে তাকে ম্যান্ডেট দিয়েছে সব সংস্কার করার জন্য? আমরা বলছি যে মৌলিক বিষয়গুলো সংস্কার করতে হবে। রাজনৈতিক সরকার কি সংস্কার করবে না? ধরেন আমি আগামী নির্বাচনের পরে আমি প্রধানমন্ত্রী হলাম, আমি কি সংস্কার করবো না? সব সমস্যা কি ইউনূস সরকার সমাধান করে দিবে? এই ভূত আমাদের মাথায় কেন আসছে? এই প্রশ্ন কারা করছে? যারা দুষ্কৃতিকারী, যারা আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলতে, তারাই বলে এই সরকার সব সংস্কার করবে না। তো কেন করবে? করার নৈতিক মাইন্ডেডও নাই, রাজনৈতিক মাইন্ডেডও নাই, এবং সরকার পারবেও না চাইলে। সুতরাং যা করা দরকার, একটা স্বাধীন বিচার বিভাগ, একটা স্বাধীন নির্বাচন কমিশন, একটা স্বাধীন মিডিয়া। আজকে মিডিয়ার মধ্যে এখনো আওয়ামী লীগের দালালরা আছে। এই জায়গাগুলো থেকে সচিবালয়ে আজকে আওয়ামী লীগের দালাল আছে। পুলিশকে জনবান্ধব করুক সরকার। কোন রাজনৈতিক দল যদি বাধা দেয়, সরকার সেটা বলুক যে আমাকে অমুক দল বাধা দিচ্ছে, পুলিশকে আমি জনবান্ধব করতে পারছি না, আমি স্বাধীন নির্বাচন কমিশন করতে গেছি, আমাকে এই রাজনৈতিক দল বাধা দিয়েছে। সরকারের কাজ এগুলো না করে উল্টা সরকার ব্লেম দিচ্ছে। আরে কোন দল ক্ষমতা আসবে আসবে না সেটা তো জনগণ নির্ধারণ করবে। সেটা তো এই সরকারের বলার কোনো এখতিয়ার নাই, আমি যদি ভুল না বলি। সম্পূর্ণ অগণতান্ত্রিক। নির্বাচনের মধ্যে যাই খুশি সে আসবে। আমি বলতে পারবো না যে এই দল আসবে না, এই দলকে আসতেই হবে। এই যে অগ্রিম কথা বলা, গণতান্ত্রিক দেশে আপনি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেই দিন ভোট হবে, ভোটের ফলাফলের আগে যদি আপনি কোনো কথা বলেন, সেটা সরাসরি গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। এই ধরনের কথা বলার এখতিয়ার এই সরকারেরও নাই, কারোরই নাই। তো এই জায়গাগুলো যে সরকার 4 বছর থাকবে, আমি সরকারকে আপনার এই শোতে আজকে চ্যালেঞ্জ করে গেলাম, আপনি 10 বছর থাকবে। তবে ভাই কালকে থেকে আপনাকে বিপ্লবিক চরিত্রে ধারণ করতে হবে। একদিকে বঙ্গবন্ধুর ছবিটা আনাবেন শেখ মুজিবের, আর একদিকে আওয়ামী লীগের দোসরদের সাথে গল্প করবেন আর বলবেন আমি 10 বছর থাকবো। এটা হয় কি করে? আপনি একটা চরিত্রে আসেন, আপনি না মানে জলচর প্রাণী না থলচর প্রাণী, আপনি তো উভয়চর প্রাণী। সুতরাং আপনি তো নিজে ক্লিয়ার করতে হবে যে আমি এটা চাচ্ছি, আমি বিপ্লবী সরকার। যাদের বিরুদ্ধে এলিগেশন আছে সেই উপদেষ্টাদেরকে বাদ দিয়ে সব উপদেষ্টা ছাত্রদের মধ্যে নেন, বিপ্লবীদের মধ্যে নেন, নিয়ে বলেন আমি 10 বছর থাকবো। জনগণ বলবে দিস ইজ রাইট। আপনার নিজের মধ্যেই হচ্ছে ক্লিয়ারেন্স নাই, আপনি বলেন যে আমি 4 বছর থাকবো। তো এগুলো বলা তো সরাসরি বিপ্লবের সাথে সাংঘর্ষিক। দেখুন এগুলো এক ধরনের মশকরা। আমি যদি খাঁটি বাংলা কথাই বলি, যে আমি একটু বিপ্লব ধারণ করব, আবার একটু প্যাসিজ ধারণ করবো, আর আমি বলবো আমি 4 বছর থাকবো। তো এই ধরনের শয়তানি এবং মশকরা বাদ দিয়ে আমি মনে করি যে জনগণের কাতারে এসে জনগণের পালস বুঝতে পেরে, জনগণের সাথে অনেক মশকরা করছে হাসিনা এবং প্যাসিস্টরা, আর জনগণ এখন আর মশকরার পাত্র হতে চায় না। জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আর এই সময় তাদের সাথে মশকরা করা হচ্ছে। ফারুকির মতো লোককে উপদেষ্টা করবেন আজকে, কালকে আবার বাদ দিবেন। আরে ভাই আপনাকে রাষ্ট্রকে শয়তানির জায়গা, রাষ্ট্রকে মশকরা করার জায়গা, আপনাকে এজন্যই বসানো হয়েছে। আসিফ নজরুল সাহেব যা করছেন তিনি ভুল করছেন, তিনি নিজে হারিয়ে যাবেন তো যাবেনই, এবং তিনি যা করছেন এর জন্য আগামী দিনে তিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। আমি আপনাকে বলছি আপনি রেকর্ডেড কথাগুলো রাখেন। সুতরাং গণতন্ত্রের সাথে খেলতে আসবেন না, রাজনৈতিক দলের সাথে খেলার জন্য আপনাকে এখানে বসানো হয় নাই, আপনাকে সংস্কারের জন্য বসানো হয়েছে। একদম স্পষ্ট মেসেজ। আপনাকে কেউ মাইন্ডেড দে নাই। কোন রাজনৈতিক দল নির্বাচনে আসবে এই ভয় আপনাকে কেন তাড়া করছে? নির্বাচন দিলে কে আসবে এই ভয়টা আমার মধ্যে কেন থাকবে? আমি যখন একটা কনস্পিরেসির মধ্যে পড়ে যাব, আমি যখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে যাব, তখন আমাদের মধ্যে যে আরে বাবা নির্বাচন দিলে তো উনি আসবে, আসলে তো আমাকে ধরবে। আপনি ভালো কাজ করে যান না, আপনার সাথে তো ছাত্র জনতা আছে। আমরা তো 103 দিন এখনো পর্যন্ত বলছি আপনি সৎ উদ্দেশ্য নিয়ে সংস্কারগুলো করেন। আপনার সাথে মানে প্রশ্ন দর্শকরা যে প্রশ্ন করছে যে সংস্কার তো ওনাদের মধ্যে আগে দরকার, যে বিতর্কিত প্রতিষ্ঠারা আছে তাদেরকে তো তাদের সংস্কার দরকার, তারপরে মানে সচিবালয় বলেন আর প্রশাসন বলেন সেখানেও তো সংস্কার। না আপা, আমি তো আপনাকে সেটাই বলছি, সরকার কালকে থেকে বিপ্লবী চরিত্র ধারণ করে, কালকেই ঘোষণা দেখ, সকালে সারাদিন বিপ্লবী চরিত্র ধারণ করে সন্ধ্যার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেখে আমরা 4 বছর থাকতে চাই, দেখবেন কোনো সমালোচনা নাই।
এই জিনিসগুলো তো একদম স্পষ্ট বার্তা। এগুলো আমি মনে করি যে এগুলো অমীমাংসিত বিষয়, এবং সরকারের পক্ষে এই মুহূর্তে সবচেয়ে ভালো কাজ হচ্ছে, ধরেন আপনি এই ভালো কাজ হচ্ছে সরকার আগামী 2025-এর ডিসেম্বর অথবা 26-এর জানুয়ারি এর মধ্যে নির্বাচন দেওয়ার জন্য যা যা করা দরকার, আমি মনে করি এই ডিসেম্বর থেকে সংস্কার কমিশন গুলো প্রতিবেদন দেওয়ার পর থেকে একদম রোড ম্যাপ ঘোষণা করে যে আমি এই দিনের মধ্যে, জুলাইয়ের মধ্যে এই সংস্কার করব, মার্চের মধ্যে এই সংস্কার, এপ্রিলে এই সংস্কার হবে। আমি খালি বলবো যে সংস্কার করতেছি, আর কি করতেছি সেটা তো দৃশ্যমান করতে হবে। তো এই জিনিসগুলো দৃশ্যমান করে আমার মনে হচ্ছে যে 1 বছর ইজ এনাফ টাইম। 1 বছর অনেক সময়, 365 দিন আপনি সংস্কার করতে চাইলে। আর যে পারে সে একদিনে পারে, যে পারে না সে 10 বছরেও পারবে না। একদম স্পষ্ট বার্তা। তো এগুলো আমার মনে হয় যে আর বলার কিছু নাই আপা। সারা দিনও আমরা সরকারের সমালোচনা করতে পারবো, আবার সারা দিনও পক্ষে থাকতে পারবো। সরকারের বোঝা উচিত ছিল যে একটা মাত্র দলের সাথে আমরা মানে ন্যূনতম ধরেন 100% এর মধ্যে 1% সম্পর্ক রাখলেও শহীদরা কষ্ট পাবে, তাদের আত্মা কষ্ট পাবেও পারে। যারা হসপিটালে বেডে কাটতাছে তারা কষ্ট পাবে, তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু তাদের মনটা একটু খারাপ থাকবে 1% সক্ষতা রাখলে। সেই প্রশ্নের সরকার শতভাগ কেন আপোষহীন হতে পারে নাই? কেন পারে না? সরকার তো শহীদের রক্তের উপর, বুলেটের উপর দাঁড়িয়ে আছে। সরকারের তো কোনো ভোট নাই, কোনো রাজনৈতিক দল নাই। বুলেটটা নিচ থেকে যখন নিজের দিকে ঢুকে যাবে তখন বুঝবে যে বিপ্লবটা কি জিনিস। এই চেয়ার খুব খারাপ চেয়ার আপা, ক্ষমতার চেয়ার, বিপ্লবী চেয়ার খুব খারাপ। সরকারকে বুঝতে হবে যে রাজনৈতিক দল নাই আমার, আমি যখন উপদেষ্টা থেকে চলে যাব তখন আমার পক্ষে 3টা লোকও দাঁড়াবে না। তো এইগুলো ভুলে গেলে চলবে না, এটা কোনো রাজনৈতিক সরকার না। আমি মনে করি যে সরকার খুব অল্প সময়ের মধ্যে আমাদের সমালোচনাগুলো যদি সরকার শুনে, তার জন্য ভালো, দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। সরকার সংস্কার করে নির্বাচন দিয়ে এই দেশটাকে একটা, ধরেন দেশের এখন যে অবস্থা, এই অবস্থায় আমার তো মনে হয় না সরকার খুব বেশি দিন থাকতে পারবে। তো এটা সরকার যদি থাকতে হয়, সরকারকে সেই চ্যালেঞ্জ ওভারকাম করে, জনগণের মন জয় করে, রাজনৈতিক দলগুলোর মন জয় করে সরকার সংস্কারের দিকে হাঁটতে হবে এবং সংস্কার করতে হবে সবাইকে নিয়ে। এগুলো মীমাংসিত। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ।